সো আমরা নয়েজ স্টারের রিস্ক নিয়ে ডিসকাস করছিলাম। সো এটার সাথে রিলেটেড হচ্ছে ফায়ার সেলস। সো ফায়ার সেলস এটা একটা কনসেপ্ট। আপনার ইফ ইউ ক্যান রিকল, আপনার ফার্স্ট টপিক আমরা কি ডিসকাস করেছিলাম, উই মেনশন দ্যাট যে স্টক প্রাইস শুড অনলি মুভ ফর প্রেজেন্স অফ নিউ ইনফরমেশন। ইনফরমেশন, নতুন ইনফরমেশন আসলো, এই কারণে আমার স্টক প্রাইস কি করবে, মুভ করবে। অন্য কোনো কারণে স্টক প্রাইস মুভ করাটা কি না, ডিজায়ারেবল না। এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। এখন সামটাইমস হোয়াট হ্যাপেন্স, আপনার মিউচুয়াল ফান্ডস গুলো যখন স্টক মার্কেট সিগনিফিকেন্টলি ড্রপ করে, বা সিকিউরিটি মার্কেট যখন সিগনিফিকেন্টলি ড্রপ করে, ইনভেস্টরসটা প্যানিক হয়ে যায়, এবং প্যানিক হওয়াটা স্বাভাবিক। তো তখন তারা কি করতে চায়, তাদের যে ইনভেস্টমেন্ট সেটাকে উইথড্র করতে চায়। এখন মিউচুয়াল ফান্ডস গুলোর তো একটা আপনার একটা নর্মাল একটা টাইমে কেমন উইথড্রয়াল হতে পারে, এটার বেসিসে তারা লিকুইড ফান্ড রাখে বা ক্যাশ রাখে। সো দ্যাট যারা লিকুইড করতে চায় তাদের ইনভেস্টমেন্ট, তাদেরকে কি করা যায়, রিডেমশন করা যায় তাদের ইউনিটস গুলো। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট যে ইনভেস্টার্স হ্যাভ বিকাম সো প্যানিকড, কেন প্যানিক হলো? বিকজ দ্য প্রাইস ইজ মুভিং ইন অ্যাব্রাপ্ট ওয়ে। তখন যেটা হতে পারে, আমার লিকুইডিটি যেটা আমরা ফান্ডে রেখেছি সেটা হয়তো বা এডিকুয়েট না হতে পারে টু রেসপেক্ট দ্য রিডেমশন রিকোয়েস্ট। তখন আমার কি করা লাগবে? তখন আমরা কি করতে পারি, আমরা কিভাবে লিকুইডিটি ম্যানেজ করতে পারি, ক্যাশ কিভাবে ম্যানেজ করতে পারি? সো ইউ কান্ট এক্সপেক্ট যে আমরা বড় করব তারপর লিকুইডিটি সাপোর্ট দিব, রাইট? সো হোয়াট অফেন হ্যাপেন্স, যে ফান্ডের অ্যাসেট কি, ফান্ডের অ্যাসেট হচ্ছে সিকিউরিটি, ফান্ডের অ্যাসেট হচ্ছে স্টকস। তো ফান্ড তখন কিছু স্টকস বা কিছু সিকিউরিটিজ সেল করতে চাই ইন অ্যান আনইনটেন্ডেড টাইম পিরিয়ড, জাস্ট ফর লিকুইডিটি পারপাস। আমি এই সময়ে সেল করার কথা না। আমি কেন সেল করেছি? বিকজ আই হ্যাভ লটস অফ রিডেমশন রিকোয়েস্ট অ্যান্ড আই ডু নট হ্যাভ এডিকুয়েট ক্যাশ টু সাপোর্ট দিস রিকোয়েস্ট। সো আমাকে কি করতে হচ্ছে, আমার হোল্ডিং সেল করা লাগছে। এখন হোল্ডিং যখন সেল করা লাগছে ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইমে, হোয়াট উইল হ্যাপেন? মানে এটা তো একটা ফান্ডের জন্য ট্রু না, এটা গুড নাম্বার অফ ফান্ডস যখন মার্কেটে এরকম প্যানিকড একটা সিচুয়েশন দেখবে, পার্টিকুলারলি ফর নয়েজ ট্রেডার্স, হোয়াট উইল হ্যাপেন? হোয়াট উইল হ্যাপেন টু দ্য প্রাইসেস? সেলিং প্রেশার যখন বেড়ে যাবে, হোয়াট উইল হ্যাপেন? Price will drop. প্রাইস ড্রপ হবে। এখন প্রাইস যে ড্রপ হলো, কার প্রাইস? ওই যে স্টকের প্রাইস ড্রপ হচ্ছে, এই ড্রপটা বা এই ড্রপটাকে আমরা বলছি এটা কেন হয়েছে, ফায়ার সেলস এর কারণে। ফায়ার সেল মানে বুঝতে পারছেন, মানে ফায়ার সেল হচ্ছে যে সেলটা নট ড্রিভেন বাই ইনফরমেশন, ড্রিভেন বাই লিকুইডিটি রিকোয়ারমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন এটা হতো না যদি মার্কেটে এডিকুয়েট লিকুইডিটি থাকতো। মার্কেটে যদি লিকুইডিটি এডিকুয়েট থাকতো, তাহলে আমার এটা হতো না। বাট ম্যাটার ইজ দ্যাট যে যখন প্যানিক সেল হয় বা ফায়ার সেল যখন হয়, তখন কিন্তু নর্মালি যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটিটা কি করতে পারে না, সাপোর্ট করতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে আহ বেশ কয়েকটা পেপার আছে, কোভাল অ্যান্ড স্ট্যাফোর্ডের। দে শোড দ্যাট যে আপনার মিউচুয়াল ফান্ডস গুলোকে কি করতে হয়, রিডেমশন করতে হয় ফোর্সফুলি, যেটা হয়তোবা কি বেস না,
মানে ইনভেস্টররা কেন রিডেমশন করতে চাচ্ছে কারণ তাদের লিকুইডিটি দরকার, মানে তারা দে হ্যাভ বিকাম প্যানিকড। এখন দ্যাট ইজ অলসো অ্যান ইনডিরেক্ট এভিডেন্স ফর দ্য প্রেজেন্স অফ নয়েজ টেরার রিস্ক। এখন নয়েজ টেরাররা যখন অ্যাব্রাপ্টলি মুভ করবে, এটার একটা ইফেক্ট আসে কোথায়? আমার মিউচুয়াল ফান্ডের হোল্ডিংসে দে হ্যাভ টু এক্সপেক্ট সামথিং, ফায়ার সেলস। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা যে কনসেপ্টটা বললাম সেটাকে যদি আমরা ফিগারে দেখার চেষ্টা করি, আহ যদি আমার প্রাইস ড্রপটা ব্যাকড বাই ফায়ার সেল হয়, আপনি দেখবেন সে ফর এক্সাম্পল এই সময়টাতে ফায়ার সেল হয়েছে, এই সময়টাতে, রাইট? তখন আপনি দেখেন যে অ্যাভারেজে স্টক মার্কেট কি করলো? ড্রপ করলো, ঠিক আছে, আচ্ছা। বাট ফায়ার সেল আপনি কখন বুঝবেন? এই ড্রপটা নট ব্যাকড বাই ইনফরমেশন, ইট ইজ ব্যাকড বাই ফায়ার সেল। এই ড্রপটার এখানে থাকবে না, এটা কি করবে? রিভার্ট করবে। এটা কি করেছে দেখা যাচ্ছে? রিভার্ট করেছে। তো এখানে কেন ড্রপ হয়েছে? কারণ এই সময় কি ছিল? সেলিং প্রেশার ওয়াজ টু হাই কম্পেয়ার টু বাইং প্রেশার। এই কারণে আমার কি ছিল? মানে সেলিং প্রেশার ওয়াজ হাই কেন ছিল? আমার ফায়ার সেল হচ্ছিল এই কারণে। বাট এই মুভমেন্টটা যদি ইনফরমেশন ড্রিভেন হতো, তাহলে যেটা হতো, মানে দিস আর অ্যাকচুয়ালি ফ্রম দ্য লিটারেচার, যেখানে দেখা হয়েছে যে সময়গুলোতে ফায়ার সেল হয়েছে, মার্কেটে যখন পেনিক স্প্রেড হয়েছে তখন যে ফায়ার সেলটা হয়েছে, সেটা আবার পরে কি হয়েছে? রিভার্ট হয়েছে। বাট যদি আমার ডাউনটা হয় ইনফরমেশনের কারণে, ফর এক্সাম্পল নাও ডেইস আপনি দেখতে পাচ্ছেন উইথ দ্য macroeconomic uncertainties evolving for the war, এই কারণে যেটা হচ্ছে স্টক মার্কেট ইজ অ্যাকচুয়ালি ড্রপিং ফাস্ট। এখন দিস ইজ প্রবাবলি আ গুড ইনফরমেশন যে কিসের কারণে স্টক মার্কেট ডাউন হচ্ছে। এখন এই ডাউনটা কিন্তু রিভার্ট হবে না, এই ডাউনটা কি হবে না? রিভার্ট হবে না আনলেস নিউ ইনফরমেশন অ্যারাইভস। মানে নতুন ইনফরমেশন না আসা পর্যন্ত এই ডাউনটা কোথায় থাকবে? এই ডাউনটা এখানে হরাইজন্টাল লেভেলে থাকবে, ঠিক আছে? এটা কি হবে না? রিভার্ট হবে না। তাহলে আমরা কি দেখলাম? ফায়ার সেলস আমরা কিভাবে বুঝবো? ফায়ার সেলস হয়েছে এটা কিভাবে বুঝবো? যখন আপনি দেখবেন যে এরকম কি হচ্ছে, আপনার রিটার্ন কি হচ্ছে? রিভার্ট হচ্ছে, তখন আপনি বুঝবেন এই ড্রপটা কিসের কারণে হয়েছে? ফায়ার সেলের কারণে হয়েছে। আদারওয়াইজ এটা কিসের কারণে হয়েছে? ইনফরমেশনের কারণে হয়েছে। ওকে, আচ্ছা। এখন আমরা আরবিট্রেজার্সদের থেকে কি এক্সপেক্ট করি? আরবিট্রেজার্সদের থেকে এক্সপেক্ট করি যে আরবিট্রেজার্স যখন দেখবে যে মার্কেটে অ্যানোমালিস ক্রিয়েট হয়েছে, মার্কেটে ইনএফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে, তখন তারা আপনার এমন ভাবে পজিশন নিবে যেটা মার্কেটে আবার কি করবে? আমার স্টেবিলিটি ক্রিয়েট করবে। মার্কেটে স্টেবিলিটি ক্রিয়েট হবে কিভাবে? যখন অ্যানোমালিস গুলোকে ক্যাপচার করা হবে। অ্যানোমালিস গুলো কিভাবে ক্যাপচার করা হয়? অ্যানোমালিস গুলোকে ক্যাপচার করা হয় আরবিট্রেজ করার মাধ্যমে। ওকে, আমরা বলেছিলাম যে মার্কেট যখন আহ, আপনার সিস্টেমেটিক মিস্টেক করছে ইনভেস্টররা, তখন আরবিট্রেজার্সটা কি করবে? পার্টিসিপেট করবে টু ক্যাপচার দ্য মিসপ্রাইসিং অ্যান্ড টু মেক প্রফিট আউট অফ ইট। সো এটার কারণে কি হবে? আমার মিসপ্রাইসিংটা থাকবে না। আমার মিসপ্রাইসিং যদি না থাকে, মার্কেট উইল গেট ব্যাক টু স্টেবিলিটি। এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। আচ্ছা, এখন আমরা যে কোশ্চেনটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আরবিট্রেজের কারণে কি মার্কেটে স্টেবিলিটি বাড়ে, নাকি দেয়ার আর সাম কেসেস যে আরবিট্রেজার্সদের পার্টিসিপেশনের কারণে মার্কেট স্টেবিলিটি ডিস্টার্ব হয়? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ওকে, সো স্টেইন এটার এভিডেন্স দেখিয়েছে। স্টেইন এভিডেন্সটা দেখিয়েছে এভাবে
যে আরবিট্রেজের অনেকগুলো ওয়েস আছে। So, আমরা কিছু আরবিট্রেজ দেখেছি, মানে ভ্যালু ইনভেস্টিং, রিভার্সাল, মোমেন্টাম, প্রাইস আর্নিংস অ্যানাউন্সমেন্ট, ড্রিফট। এখান থেকে আমরা কিভাবে আরবিট্রেজ করবো সেটা সম্পর্কে আমরা জেনেছি। এক্সচেঞ্জিরা দেখানোর চেষ্টা করেছে যে আরবিট্রেজ স্ট্র্যাটেজি গুলোতে কোনো অ্যাঙ্কর থাকে না। আমি এটাকে এক্সপ্লেন করছি অ্যাঙ্কর কি। সেই আরবিট্রেজ গুলো যখন অপারেট করা হয়, there are chances the market will destabilize. For example, আমরা রিভার্সালে কথা বলেছিলাম। সো রিভার্সালে আমরা কি দেখেছিলাম? রিভার্সালে আমরা দেখেছি আমার যে স্টকস গুলো আউট পারফর্ম করেছে সেগুলো কি হবে? আন্ডার পারফর্ম করবে, আর যেগুলো আন্ডার পারফর্ম করেছে সেগুলো কি করবে? আউট পারফর্ম করবে। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখেছি ভ্যালু স্টকস, আমার কি করে? আউট পারফর্ম করে। গ্রোথ স্টকস কি করে? আন্ডার পারফর্ম করে। তাহলে আপনি আরবিট্রেজ করতে গেলে আমাকে কি করতে হবে? ভ্যালু স্টকস গুলো বাই করতে হবে, আর আপনার গ্রোথ স্টকস গুলো কি করতে হবে? সেল করতে হবে। আচ্ছা, ইউ ক্যান রিকল যে আমরা যখন ভ্যালু ভ্যালু আর গ্রোথ নিয়ে ডিসকাস করছিলাম, সো আমরা একটা রেশিও নিয়ে ডিসকাস করছিলাম, সেটা ছিল বুক ভ্যালু ওভার মার্কেট ভ্যালু। এটা যাদের বেশি হবে তাদেরকে আমরা কি বলবো? ভ্যালু। আর এটা যাদের কম হবে তাদেরকে আমরা কি বলবো? গ্রোথ বলবো। মনে আছে? খেয়াল আছে? Yes, sir. আচ্ছা, এখন সে যে ভ্যালু স্টকস এর বুক টু মার্কেট ধরে নিলাম 10, আর গ্রোথ স্টকস এর বুক টু মার্কেট ধরে নিলাম 2। ঠিক আছে? এটা হচ্ছে সে ডিসাইল 1, এটা হচ্ছে ডিসাইল 10। যে আমরা 10টা 10টা করে গ্রুপ করবো বলেছিলাম। এখন এই আরবিট্রেজ যখন অপারেট করা শুরু হবে, মানে সবাই কি পারচেস করা শুরু করছে? ভ্যালু স্টকস গুলো পারচেস করা শুরু করছে। মানে যাদের এটা আর কি, এই স্টকস গুলো পারচেস করা শুরু করছে, হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন? যে তাদের মার্কেট ভ্যালু কি হওয়া শুরু করবে? আপ হওয়া শুরু করবে না? হোয়াট ডু এক্সপেক্ট? আচ্ছা, এটা যখন আপ হওয়া শুরু করবে, এদের বুক টু মার্কেট কি কমের দিকে আসবে না? Yes, বুক টু sir. মার্কেট কি হতে আসবে? কমতে থাকবে। আর যে স্টকস গুলোকে, গ্রোথ স্টকস কে আবার কি করতে হবে? শর্ট সেল করতে হবে। এই স্টকস গুলো কি হতে থাকবে? এই স্টকস গুলো যেহেতু সেলিং প্রেশার বেশি, রাইট? তো তখন এগুলোর বুক টু মার্কেট ভ্যালু কি হতে থাকবে? বাড়তে থাকবে না? এটা বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, তার মানে 10 হচ্ছে 2 এর কাছাকাছি আসতে থাকবে, 2 হচ্ছে 10-এর কাছাকাছি আসতে থাকবে। তার মানে আমি বুঝি যে 2 এর ডেস্টিনেশন কোথায়। এখন 2 যদি 10-এর কাছাকাছি চলে যায়, তাহলে তো এটা কিসে থাকছে না? এটা কি আর গ্রোথ স্টকসে থাকবে? এটা তো ভ্যালু স্টকসের কাছাকাছি চলে যাবে নাকি? Yes, sir. আর 10-এর যে রেশিওটা ভ্যালু স্টকসে, সেটা যদি 2 এর কাছাকাছি চলে যায়, তাহলে কি এটাকে আর ভ্যালু স্টকসে থাকবে? No, sir. এটা তো What আর ভ্যালু stock is? স্টকসে থাকবে না। এখন এই প্রসেসটা কখন হতে থাকবে? এই প্রসেসটা যখন আরবিট্রেজ হতে থাকবে তখন এই প্রসেসটা হবে। এখন আপনি বুঝতে পারছেন যে 10-এর ডেস্টিনেশন কোথায়? 10-এর ডেস্টিনেশন হচ্ছে 2-এ, 2-এর ডেস্টিনেশন হচ্ছে 10-এ। মানে আপনি অন অ্যাভারেজ বুঝতে পারবেন। তার মানে আমরা বলতে পারছি এই স্ট্র্যাটেজিতে একটা অ্যাঙ্কর আছে। এই স্ট্র্যাটেজিতে কি আছে? একটা অ্যাঙ্কর আছে। অ্যাঙ্কর মিনস যে ইউ নো দ্যাট হোয়ার ইজ দ্য প্লেস দ্যাট ইট শুড মুভ। এটা আপনি বুঝতে পারছেন, রাইট? ইয়েস অর নো? এটা Yes, আপনি sir. বুঝতে পারছেন, রাইট? আচ্ছা,
তো এই সকল কেসে বলা হচ্ছে যে এই সকল কেসে যদি আপনি আর্বিট্রেজ করে থাকেন, অবভিয়াসলি মার্কেট কি হবে? স্টেবিলাইজ হবে। কি হবে? স্টেবিলাইজ হবে। মিসপ্রাইসিংটা কি হবে? কারেক্ট হবে। মার্কেট কি হবে? স্টেবিলাইজ হবে। But it is not possible for every arbitrage strategy to have anchor. ফর এক্সাম্পল, আমরা মোমেন্টাম স্ট্র্যাটেজিতে কি পড়েছিলাম? ক্যান ইউ রিকল? কেউ একজন বলবেন? মোমেন্টাম স্ট্র্যাটেজিতে কি পড়েছিলাম? ক্যান রিকল এনিথিং? কি পড়েছি মোমেন্টামে? Stocks which performed well in last 6 to 12 months, they are likely to outperform in next 3 to 12 months. Stocks which underperformed in prior 6 to 12 months, they are likely to underperform in next 3 to 12 months. So past winners will be the future winners, past losers will be the future losers. But it is a short term basis, যে 6 থেকে 12 মাসে যারা ভালো করেছে তারা আগামী 3 থেকে 12 মাস কি করতে পারে? ভালো করতে পারে। আর যারা 6 থেকে 12 মাস কি করেছে? খারাপ করেছে, তারা আগে 3 থেকে 12 মাস কি করতে মানে পরে 3 থেকে 12 মাস কি করতে পারে? খারাপ করতে পারে। রাইট? এটা ছিল মোমেন্টাম। আচ্ছা, তার মানে আমরা যদি এটাকে এভাবে প্লট করার চেষ্টা করি, মোমেন্টামে আপনি যদি ফিগার দেখেন, আই ডোন্ট নো whether we have a figure. আচ্ছা, মোমেন্টামে যদি আপনি ফিগার দেখেন, ফিগারটা মোটামুটি এরকম হওয়ার কথা। রাইট? আচ্ছা, না এটা না, এটা রিভার্সাল। আচ্ছা, আমরা যেটা বলছি যে যারা আগে ভালো করেছে, ধরে নিলাম এটা গত 6 থেকে 12 মাসের পারফরমেন্স আমরা যে অ্যাসেস করলাম একটা টাইমে, এটা হচ্ছে গত 6 থেকে 12 মাসে যারা ভালো করেছে তারা আগামী 3 থেকে 12 মাস আবার কি করবে? ভালো করবে। আর গত 6 থেকে 12 মাস যারা খারাপ করেছে তারা আগামী 3 থেকে 12 মাস কি করবে? খারাপ করবে। তাই এটাকে আমরা বলছি গেইন পোর্টফোলিও, আর এটাকে বলছি লুজিং পোর্টফোলিও। এটা কি বুঝতে পারছেন মোমেন্টাম যে আমরা ড্র করলাম? ইয়েস স্যার, বোঝা বুঝতে গেছে? পেরেছি। আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা কি জানি যে কতটুকু আপ করবে? আমরা কি জানি কতটুকু লুজ করবে? 12%। আমরা মোমেন্টামে ওটা হচ্ছে অ্যাভারেজ রিটার্ন আর কি, মানে ওটা এক্সপেক্টেড রিটার্ন। বাট অ্যাকচুয়ালি তো আমরা জানি না, মানে এটা তো এক্সপেক্টেড রিটার্ন, বাট অ্যাকচুয়ালি যে কতটুকু গেইন হবে বা অ্যাকচুয়ালি কতটুকু লুজ হবে এটা আমরা বুঝতে পারছি না। ইয়েস। পারছি কিনা? বাস। বাট ভ্যালুতে তো আমরা বুঝতে পারছিলাম যে 10 2 এর দিকে গেলে এটা কি হয়ে যাবে? গ্রোথ হয়ে যাবে। 2 10-এর কাছাকাছি গেলে এটা কি হয়ে যাবে? ভ্যালু হয়ে যাবে। মানে আমরা অ্যাঙ্কর ছিল। বাট এখানে কি নাই? এখানে কি নাই? অ্যাঙ্কর নাই। নেই। এখন অ্যাঙ্কর যখন থাকবে না, আমরা সবাই জানলাম যে পাস্ট উইনার্স উইল বি দ্য ফিউচার উইনার্স, পাস্ট লুজার্স উইল দ্য ফিউচার লুজার্স। আমরা সবাই মিলে কি করব? এই মোমেন্টাম স্ট্র্যাটেজি যখন প্লে করার চেষ্টা করব, তখন যেটা হবে যে কারা ভালো করতে পারে। হোয়াট ডু ইউ থিঙ্ক? ফর এক্সাম্পল, আমি এখানে যখন লিখলাম যে এটা হচ্ছে আগামী 3 থেকে 12 মাস, এখন কারা বেশি ভালো করবে? যারা এই সময়তে মার্কেটে এন্ট্রি করবে তারা, নাকি যারা এই সময় মার্কেটে এন্ট্রি করবে তারা? তারা আগে মার্কেট এন্ট্রি করবে। যারা আগে মার্কেটে এন্ট্রি করবে তাদের ভালো করার চান্সেস বেশি নাকি? আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি তো এই পাথটা টোটাল জানেন না, মানে এই পাথটা কতটুকু যেতে পারে এটা তো টোটাল আপনি জানেন না। এটা যদি আপনি না জানেন,
আপনি কি এখানে আছেন নাকি আপনি এখানে আছেন নাকি আপনি এখানে আছেন বুঝতে পারবেন? নো স্যার। আপনি তো এই পাথের ডিস্টেন্স তো আপনি জানেন না। এই পাথের ডিস্টেন্স যদি আপনি না জানেন, আপনি কোন সময় মার্কেটে এন্টার করেছেন এটাকে আপনি বুঝতে পারবেন? তখন আপনি কি করতে পারবেন? আপনি সেটা বুঝতে পারবেন না। So, এটা যদি আপনি বুঝতে না পারেন, হোয়াট উইল হ্যাপেন? হোয়াট উইল হ্যাপেন? হোয়াট উইল হ্যাপেন? সে এতটুকু পর্যন্ত সে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার, যে এতটুকু ডাউন এক্সপেক্টেড, এতটুকু আপ এক্সপেক্টেড, বাট আমি জানি না যে পাথটা কতটুকু। তখন আমরা সবাই মিলে যখন এটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করব, যে আমরা সবাই মিলে সে এখানে একটা গ্রুপ অফ ইনভেস্টর্স আসলো, এই স্টকস গুলো বাই করলো যেগুলো অলরেডি আপ, হোয়াট উইল দে এক্সপেক্ট অর হোয়াট উইল দিস হ্যাপেন? দেয়ার আর চান্সেস যে এই স্টকস যেগুলো অলরেডি আপ সেগুলো আরো আপ হওয়া স্টার্ট করবে, বিকজ ইনভেস্টর্স আর কামিং। তারা লেটে আসছে বাট স্টিল কামিং। তখন স্টকস গুলো কি হতে শুরু করবে? আপ হতে শুরু করবে, বাট প্রবাবলি দিস ইজ দ্য ফাইনাল। মানে এখানে থামার কথা, বাট এখানে থামবে না। এটা আরো কি হওয়া শুরু করবে? বাড়তে থাকবে। আপ হওয়া ইয়েস শুরু স্যার। করবে। সিমিলারলি এখানে ফর এক্সাম্পল, এখানে ফর এক্সাম্পল এটা হচ্ছে ডাউন এতটুকু, বাট ইনভেস্টার্স আর কামিং হিয়ার এন্ড থিঙ্কিং দ্যাট এটা আরো শর্ট করতে হবে। সো যখন এটা আরো শর্ট করবে, হোয়াট উইল হ্যাপেন? এটা যতটুকু ড্রপ করার কথা আরো এর চেয়ে আরো বেশি ড্রপ করবে কিনা? ইয়েস স্যার, এখন ড্রপ এই যে করবে। এটা হলো মার্কেটে, এটার কারণে কি স্টেবিলিটি বাড়লো নাকি স্টেবিলিটি কমলো? মানে আরো ইনস্টেবল হবে কিনা মার্কেট? আনস্টেবল হবে স্যার। আরো ইনস্টেবল হবে, ঠিক আছে। So, এই ব্যাপারটা তারা প্রুভ করার চেষ্টা করেছে, স্টেইন ইন দেয়ার পেপার 2009। এটা তার একটা এভিডেন্সের মাধ্যমে দেখাচ্ছে। এখন এটা কোন ক্ষেত্রে বেশি হয়, দে অ্যাকচুয়াল প্রোভাইডেড এন এভিডেন্স। দেয়ার ইজ এ কনসেপ্ট কল পিয়ার্স ট্রেডিং। এটা সম্পর্কে কি শুনেছেন, পিয়ার্স ট্রেডিং? এটা কোথাও দেখেছেন কোর্সে বা অন্য কোনো কোর্সে এটা সম্পর্কে, ও স্যার, আরবিট্রেজে? আচ্ছা, একটু কি এরকম বলবেন? না স্যার, এই কনসেপ্টটা তো স্যার আমাদের শেখানো হয়নি বা আমি খেয়াল করি নাই হয়তো। হুম হুম হুম। আচ্ছা, সে আপনার কাছে 1000 স্টকস আছে। এখন আপনি 1000 স্টকসে ক্যাশ ফ্লো যখন আপনি পেয়ার ওয়াইজ কোরিলেশন করলেন, ক্যাশ ফ্লো গুলোকে কি করলেন, পেয়ার ওয়াইজ আপনি যখন কোরিলেশন করলেন, দেয়ার আর চান্সেস দ্যাট আপনি কিছু স্টকস পাবেন যেগুলো হাইলি কোরিলেটেড, হাইলি কোরিলেটেড, রাইট? তার মানে তারা কি করে, একই সাথে মুভ করে, আপ করে, একই সাথে ডাউন করে। দেয়ার আর সাম স্টকস যেগুলো কোরিলেশন অনেক লো। এখন হাইলি কোরিলেটেড যেগুলা, ইট মিনস যে তাদের, ফর এক্সাম্পল মানে তাদের প্রাইসটা, মানে আমি যদি সিম্পলিস্টিক্যালি বলতে চাই, তাদের প্রাইসটা লাইকলি যে কাছাকাছি জায়গায় থাকবে। একদম সিম্পলি যদি আমি বলতে চাই, মানে আহ, মানে এতটুকু সিম্পলিফাই করা ঠিক না, মানে আমি যদি পিয়ার স্টাডিংকে একদম সিম্পলিফাই করে বলতে চাই, যে দেয়ার আর চান্সেস যে এই দুটা প্রাইস কি থাকবে, যাদের হাই কোরিলেশন এই দুটা প্রাইস কি থাকবে, যতটুকু পসিবল কাছাকাছি থাকবে, বিকজ দে হ্যাভ এ হাই ডিগ্রি অফ কোরিলেশন। ঠিক আছে। এখন এটা কিন্তু থাউজেন্ডস অফ স্টকস এর উপর কি করা হয়, এই কোরিলেশন অ্যাসেস করা হয়। এখন আরবিট্রেজার্স লুক ফর যে এরকম পাস্ট কোরিলেশন থাকার পরেও, মানে হাই কোরিলেশন ফর এক্সাম্পল 0.9, এরকম হাই কোরিলেশন থাকার পরও দেখা যাচ্ছে
যে stocks price of stock A is now significantly greater than price of B, তখন আরবিট্রেজাররা কি করবে? এটাকে শর্ট করবে, এটাকে কি করবে? লং করবে। ঠিক আছে? যখন এটা হতে থাকবে, হোয়াট ডু ইউ এক্সপেক্ট যে এটার যে হিস্ট্রিক্যাল যে কোরিলেশন এটাতে ব্যাক করবে কিনা? ইয়েস স্যার। ঠিক আছে, এখন ম্যাটার হচ্ছে আহ, আমার যদি থাউজেন্ডস অফ স্টকস থাকে, এই সকল জায়গায় আরবিট্রেজার্সদের থাউজেন্ডস অফ স্টকস থাকে, এবং স্টকস গুলোর মধ্যে যদি অনেক হাই কোরিলেশন থাকে, অনেক কি থাকে, হাই কোরিলেশন থাকে, তখন আপনার arbitrators will participate more. Arbitrators will participate more. This one is the most simplest one. ঠিক আছে, যদি স্টকস গুলোর মধ্যে কি থাকে, হাই কোরিলেশন থাকে। সো ইটস নট, আমি তো একটা সিঙ্গেলের জন্য দেখিয়েছি, সো ইটস নট যে এরা সেম ইন্ডাস্ট্রিতে বিলং করে। ঠিক আছে, এরা সেম ইন্ডাস্ট্রিতে বিলং করে নট নেসেসারিলি ট্রু, এটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে বিলং করতে পারে, বাট দ্য ওয়ে দ্য স্টক প্রাইস মুভস আর ভেরি ক্লোজ। ওকে, আচ্ছা। সো এক্সপেকটেশন হচ্ছে যখন স্টকস গুলোর মধ্যে কি থাকবে, অনেক হাই কোরিলেশন থাকবে, দিস ইজ এ গুড এভিনিউ ফর মেকিং দ্য আরবিট্রেজ অ্যাক্টিভিটি। ঠিক আছে, প্রচুর আরবিট্রেজরা পার্টিসিপেট করবে। বাট আউট অফ অল দ্য পেয়ার ওয়াইজ কোরিলেশন, আপনি যদি দেখেন যে হাই কোরিলেশন এরকম অনেক কম, মানে এরকম পেয়ার পাওয়া যাচ্ছে থাউজেন্ডস এর মধ্যে, হাই কোরিলেশন পাওয়া যাচ্ছে এরকম স্টকস অনেক কম, মানে সিচুয়েশন ইজ কাইন্ড অফ ভেরি লো কোরিলেশন অ্যামং দ্য স্টকস। ঠিক আছে, এটা ডিফারেন্ট মার্কেট টু মার্কেট হতে পারে, ঠিক আছে, ডিফারেন্ট টাইম টু টাইম এটা চেঞ্জ হতে পারে। তখন আপনি দেখবেন যে আরবিট্রেজার্সদের পার্টিসিপেশন কম। এখন আরবিট্রেজার্স যখন বেশি পার্টিসিপেশন করে, তখন যেটা হয়, আমার রিটার্ন ক্রাশ হয়। রিটার্ন কি হয়? ক্রাশ হয়। দ্য আইডিয়া ইজ দ্যাট, ফর এক্সাম্পল, আপনার আহ, আপনি আজকে এন্টার করেছেন, আপনার যে রিটার্নটা সে আমি মোমেন্টামের ক্ষেত্রে বলেছিলাম যে মোমেন্টামে ভালো করবে কতদিন, 3 থেকে 12 মাস। ওকে, এখন প্রচুর আরবিট্রেজার যখন পার্টিসিপেট করবে, 3 থেকে 12 মাস যেটা এখানে এইভাবে মুভ করার কথা, দেখা গেল এই মুভমেন্ট 1 মাসে হয়ে গেছে। এই মুভমেন্টটা কয়দিনে হয়ে গেছে? মানে 3 থেকে 12 মাসে যেটা আপ হওয়ার কথা সেটা কয়দিনে হয়ে গেছে? 1 মান্থ। 1 মাসে হয়ে গেছে। এখন 1 মাসে যখন হয়ে যায়, হোয়াট ডু ইউ এক্সপেক্ট দ্বিতীয় মাসে কি হবে? দ্বিতীয় মাসে কি আরো আপ হবে না ড্রপ হবে? কারণ 3 থেকে 12 মাসে যে রিটার্নটা কি হওয়ার কথা, মানে আপ হওয়ার কথা, সে 10% to 12% এখন এই 10% যদি অলরেডি 1 মাসে কি হয়ে যায়, রিয়েলাইজ হয়ে যায়, আর আপ হওয়ার তো চান্সেস নেই, আর আপ হতে স্পেস নাই, এরপরে কি হবে? ডাউন হবে। এরপরে ডাউন হবে বা ক্রাশ হবে বা রিভার্স হবে বা কনস্ট্যান্ট হবে, এরকম হবে। ঠিক আছে, মানে 3 থেকে 12 মাসে যেটা রিটার্ন রিয়েলাইজ করার কথা সেটা কখন হয়ে গেছে? 1 মাসে হয়ে গেছে। এখন 3 থেকে 12 মাসে যেটা আপ হওয়ার কথা বা 3 থেকে 12 মাসে যেটা ডাউন হওয়ার কথা, সেটা যদি 1 মাসে হয়, সেটা যদি 1 মাসে হয়, হোয়াট ডু ইউ থিঙ্ক, মার্কেটে কি স্টেবিলিটি বাড়ছে না কমছে? স্যার বাড়ছে স্যার। বাড়ছে, রাইট। এই ব্যাপারটা লাউ এন্ড পল দেখিয়েছেন ইন দিয়ার পেপার উইথ দ্য পেয়ার ওয়াইজ কোরিলেশন স্টাডিজ। আমরা একটু বোঝার চেষ্টা করি। সো দে টুক stocks and estimated the correlation, pairwise correlation. এখন এখানে এই র্যাঙ্ক 1 যেটা, এটা হচ্ছে দ্য সিচুয়েশন যেখানে লো কোরিলেশন ছিল, আর 5 যেটা সেটা হচ্ছে হাই কোরিলেশন যেখানে ছিল। আমরা এখানে মোমেন্টাম স্ট্র্যাটেজি রিটার্ন দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা।
এখন হাই কোরিলেশন যখন, তখন দেখেন এই আমার হাই কোরিলেশন যখন আর লো কোরিলেশন যখন, এটা হচ্ছে ইয়ার জিরোতে, মানে আমি যেদিন কি করছি, আমার স্টাডি যে ফর্ম করছি সেই দিন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি, আমার যখন লো কোরিলেশন তখন আমার ফার্স্ট ইয়ারে রিটার্ন হচ্ছে 0.69, সেকেন্ড ইয়ারে 0.14, থার্ড ইয়ারে -0.05। তার মানে রিটার্ন স্লোলি কি হচ্ছে, কমছে। রিটার্ন গ্রাজুয়ালি কি হচ্ছে, কমছে। 0.69, 0.14, -0.05, ঠিক আছে, কমছে। ঠিক আছে, বাট আমি যেদিন ইয়ার জিরো, সেই দিন আমার এই রিটার্ন ছিল কত, 8.84। আচ্ছা, ইয়ার জিরোটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এখানকার পরেরটা। আচ্ছা, বাট যখন হাই কোরিলেশন, তখন দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ারে রিটার্ন কি হয়ে গেছে, ফার্স্ট ইয়ারে রিটার্ন কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, রাইট? So many arbitrators are participating together, so which actually caused the crash of this strategy, মানে মোমেন্টাম আর কি করছে না, ওয়ার্ক করছে না। সো মোমেন্টাম যদি ওয়ার্ক করতে, তাহলে তো আপনি একটা পজিটিভ রিটার্ন পেতেন। পজিটিভ রিটার্ন হয়তো ইয়ার ওয়ানে পাচ্ছেন, ইয়ার টুতে পাচ্ছেন কখন, লো কোরিলেশন যখন। বাট হাই কোরিলেশন যখন, তখন প্রচুর আর্বিট্রেজার যখন পার্টিসিপেট করছে, আপনি দেখছেন যে ইয়ার ওয়ানে রিটার্ন কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, ইয়ার টুতে আরো বেশি কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে তারা কনক্লুড করেছে বাই সেইং দ্যাট, যে too many participations of arbitrators actually causes the destability in the market। ঠিক আছে, এখন এটা কখন হয়, লাভ এন্ড পলকে কনক্লুশন হচ্ছে যখন ক্রস কোরিলেশন আর হাই among the momentum stocks in the formation period, momentum strategies crash and then revert। এখানে এই যে ইমিডিয়েটলি কি করলো, ক্রাশ করলো, রিভার্ট করলো কবে, এই যে আবার পজিটিভ রিটার্ন পাওয়া যাচ্ছে কবে, ইয়ার থ্রিতে, রাইট? বাট যেটা হওয়ার কথা ছিল, আমার এখানে পজিটিভ হওয়ার কথা ছিল, এই জায়গায় পজিটিভ হওয়ার কথা ছিল, এমন হওয়ার কথা ছিল না যে এরকম, এ- এরকম এরকম হওয়ার কথা না, রাইট? বোঝা গেছে? আচ্ছা, দেন যদি লো কোরিলেশন পিরিয়ড থাকে, যেটা আমি বলছিলাম যে ইয়ার ওয়ানে, মানে ইয়ার ওয়ান র্যাঙ্ক ওয়ানে যখন লো কোরিলেশন, তখন কিন্তু মোমেন্টাম স্ট্র্যাটেজি কি করছে না, ক্রাশ করছে না। তো দ্য আইডিয়া হচ্ছে এই ফাইন্ডিংটা অ্যাপ্লিকেবল হচ্ছে কোন আরবিট্রেজ স্ট্র্যাটেজি গুলোর জন্য, যেগুলোর কি নাই, যেগুলোর অ্যাঙ্কর নাই, বাট যেগুলোর অ্যাঙ্কর আছে, আরবিট্রেজার্স নোস যে কে প্রথমে হলো বা কে পরে আসলে এই ব্যাপারটা সে জানতে পারে। তখন কিন্তু এভাবে কি হয় না, ক্রাউড হয় না। বাট যখন কি থাকে না, আমার অ্যাঙ্কর থাকে না, তখন সবাই পার্টিসিপেট করতে চায়, বা বিকজ দে ডোন্ট নো যে তারা কোথায় আছে, তারা তারা কি অলরেডি মিডে আছে, নাকি অলরেডি এট দ্য এন্ড অফ দ্য টানেল আছে, নাকি বিগিনিং অফ দ্য টানেল আছে, এটা তারা বুঝতে পারে না। ঠিক আছে, আচ্ছা। সেকেন্ড থিং হচ্ছে, আমরা, তার মানে আমরা এই মার্কেট এফিসিয়েন্সিতে যেটা এক্সপেক্ট করেছিলাম যে আরবিট্রেজার্স ব্রিংস দ্য মার্কেট এফিসিয়েন্সি, ইট ইজ নট অল টাইম ট্রু। আমরা যে মার্কেট এফিসিয়েন্সিতে আরবিট্রেজার্সদের কন্ট্রিবিউশন আছে, এটা সব সময় ট্রু না। মানে আরবিট্রেজার্সদের অ্যাক্টিভিটি মার্কেটে কি আনতে পারে, মার্কেটে ডিস্টেবিলিটি আনতে পারে। ঠিক আছে, আরেকটা অ্যাটাক অন দ্য আরবিট্রেজার্স অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে আপনি আরবিট্রেজার্সদেরকে এক্সপেক্ট করেন যে দে উইল অ্যাক্ট এগেনস্ট দ্য মিস প্রাইসিং। নিউ ক্লাসিক্যাল থিওরিতে কি এক্সপেক্ট করা হয়েছে, আরবিট্রেজার্সটা কি করবে, মিস প্রাইসিং এর এগেনস্টে তারা পজিশন নেবে। হোয়াট ডাজ ইট মিন? একটা স্টক যদি ওভার প্রাইস হতে থাকে, তারা কি এই স্টকসটা বাই করবে নাকি সেল করবে? হোয়াট ডু থিঙ্ক? আরবিট্রেজার কি এই স্টক গুলো বাই করবে নাকি সেল করবে, যে স্টকসটা ওভার প্রাইস হতে হচ্ছে? কি করবে?
স্যার ওভার প্রাইস কন্টিনিউ থাকবে এরকম? হ্যাঁ, মানে ওভার প্রাইস যে স্টক গুলো সেগুলো তারা কি করবে, মানে দেখা গেল যে একটা স্টক অলরেডি ওভার প্রাইসড, এই স্টকসটা আরবিট্রেজার কি করার কথা? স্যার সেল করার কথা। সেল করার কথা। আর আরেকটা স্টক সে আন্ডার প্রাইস, আরবিট্রেজার এই স্টক কি করার কথা? স্যার বাই করবে। বাই করার কথা। এটা আপনার এক্সপেকটেশন, বিকজ ইউ হ্যাভ বিন ট্রেন্ড উইথ দ্য নিউ ক্লাসিক্যাল ফাইন্যান্স, নাকি? ইয়েস আচ্ছা, স্যার। আসলে কি আরবিট্রেজার এটা করে কিনা? আচ্ছা, সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। Brunmeier and Nagel, Stephen Nagel is probably from Harvard University. Sorry, no, Harvard or Chicago Buddhist Club Business, Stephen Nagel. Okay. So these two people have actually provided evidence that contradict this claim. যে আরবিট্রেজার কি করছে না, আন্ডার প্রাইস স্টক বাই করছে না, অথবা ওভার প্রাইস স্টক সেল করছে না। তাহলে তারা কি করছে? দে আর অ্যাকচুয়ালি রাইডিং অন দ্য বাবল। হোয়াট ডাজ ইট মিন? যে স্টকস গুলো ওভারপ্রাইসড হচ্ছে, arbitrageurs are participating in the market by buying the overpriced stock, and যে স্টকস গুলো আন্ডারপ্রাইসড হচ্ছে, আরবিট্রেজাররা আন্ডারপ্রাইসড স্টক কি করছে, সেল করছে। ঠিক আছে? তাহলে তারা এই বাবলে কি করছে, পার্টিসিপেট করছে। রাইডিং অন দ্য বাবল, এটাকে বলা হয় কি, রাইডিং অন দ্য বাবল। এটা অনেকে করে থাকে। এটা নয়েজ ট্রেডার্সরা তো অবভিয়াসলি করে থাকে, নয়েজ ট্রেডার করলে কোনো সমস্যা নাই। আরবিট্রেজার তো নয়েজ ট্রেডার না, আরবিট্রেজার তো রেশনাল ইনভেস্টর, আরবিট্রেজার তো সফিস্টিকেটেড ইনভেস্টর। তো সে কেন এটা করছে? রাইট? সে যদি এটা করে থাকে, মার্কেটে মিসপ্রাইসিং কি কালমিনেট হবে, নাকি মিসপ্রাইসিং কারেক্ট হবে? হোয়াট ডু ইউ এক্সপেক্ট? স্যার আরো বাড়বে। আরো বাড়বে, রাইট? বাট তারা আসলে কি করে? তারা হচ্ছে দেখেন, প্রেডিক্ট যে এটা কতটুকু যাবে। আরবিট্রেজাররা কি করতে পারে, যে এইভাবে মুভ করছে, দে নো যে এটা কখন গিয়ে থামবে। তখন তারা কি করে, এই যে পিক পয়েন্টে এসে, এখানে পিক পয়েন্টে এসে তারা কি করে দেয়, সেল করে দেয়। ওভারপ্রাইসড স্টক এখানে বাই করলো, অলরেডি ওভারপ্রাইসড, তারপর তারা কোথায় সেল করে? যখন পিকে আছে তখন কি করে দেয়, সেল করে দেয়। মানে তারা তখন কি করে, এক্সিট করে। ইন দিস ওয়ে দে এন্ড আপ মেকিং প্রফিট। তো এটা তো নিউ ক্লাসিক্যাল ফাইন্যান্সের এক্সপেকটেশন না। নিউ ক্লাসিক্যাল ফাইন্যান্স এক্সপেকটেশন কি, যে আরবিট্রেজার্স উইল নট বাই দিস ওভারপ্রাইসড স্টক। সে কি করবে না, বাই করবে না। ওভারপ্রাইসড স্টক সে কি করবে, সেল করবে। রাইট? সে বাই করবে কি, আন্ডার প্রাইসড স্টক। আচ্ছা, আমি একটু দেখার চেষ্টা করি এভিডেন্স। আচ্ছা, আর ইউ ফ্যামিলিয়ার উইথ ডট কম বাবল হুইচ বার্স্ট ইন 2000? এটার ইয়েস সাথে স্যার। ফ্যামিলিয়ার? ইয়েস। আচ্ছা, সো মেনশন অ্যাবাউট ইট ইন আর্লিয়ার ডেজ। সো নাসডাকে যেটা হয়েছিল, নাসডাক ইজ ভেরি পপুলার টু include the stocks which are high tech stocks. আচ্ছা, এখন আহ, এখানে আপনি শেডে যে কলামগুলো দেখতে পাচ্ছেন, দিস অ্যাকচুয়ালি indicates the proportion of stocks in my portfolio which have high price to sales ratio. So আপনি তো প্রাইস টু সেলস রেশিও সম্পর্কে জেনেছেন 306 এ। সো প্রাইস টু সেলস রেশিও যে স্টকস গুলোর হাই, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? দিস আর ওভারপ্রাইসড স্টকস রিলেটিভলি। ইয়েস স্যার। আচ্ছা, এখন আপনি দেখেন এখানে যেটা ডায়মন্ড যেটা লাইন দেখতে পাচ্ছেন, এটা এটা হচ্ছে আপনার অ্যাভারেজ মার্কেট পোর্টফোলিও। You can think of S&P 500 or Nasdaq average market basket. আর এখানে যেটা শেডেড কলাম দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে হ্যাজ ফান্ডের পোর্টফোলিও। আমরা কি ইন্ডিকেট করছি এখানে? প্রপোর্শন অফ মাই পোর্টফোলিও ইনভেস্টেড ইন নাসডাক হাই প্রাইস টু সেলস স্টক।
এখন আপনি দেখেন যে এই সময়টাতে এই সময়টাতে এই মানে 2000-এর কাছাকাছি যে সময়টা আর কি, এই সময়টাতে আমার proportion of overpriced stock in the market portfolio has been about 20%, right? Is it 20%, right? What do you see in the hedge fund portfolio? Hedge fund portfolio তে কি এই স্টকস গুলো থাকার কথা ছিল? ওভারপ্রাইসড স্টক গুলো থাকার কথা ছিল? বা স্যার, যদিও থাকে, তারা কি অ্যাভারেজ মার্কেটে যে প্রপোর্শন সেটা চেয়ে বেশি থাকার কথা না আর একটু কম থাকার কথা? থাকলেও কম থাকবে স্যার। কম থাকার কথা, রাইট? বাট হোয়াট ডু উই সি? দে আর অ্যাকচুয়ালি টেকিং রাইডিং অন দ্য বাবল, মানে মার্কেট যতটা না হাই প্রাইস টু সেলস স্টক কি করেছে, হোল্ড করেছে, তার চেয়ে বেশি কারা হোল্ড করলো এই সময়টাতে হাইয়েস্ট? এই সময়টাতে দেখেন যে মার্কেট অ্যাভারেজ হোল্ডিংস অফ দ্য হাই প্রাইস টু সেলস স্টক হচ্ছে 20%, যেখানে হেজ ফান্ডের হাই প্রাইস টু সেলস স্টকের হোল্ডিং হচ্ছে কত পার্সেন্ট? 30%-এর বেশি, রাইট? সো হোয়াট ডু ইউ সি? যে আমরা নিউ ক্লাসিক্যাল ফাইন্যান্স যা এক্সপেক্ট করি যে rational investors or sophisticated investors will buy the uh, overpriced stock or sell the underpriced stock, আমরা জাস্ট দেখছি কি এটার অপোজিট পিকচারটা, রাইট? তাহলে দ্যার ইজ এ মেজর চ্যালেঞ্জ টু দ্য নিউ ক্লাসিক্যাল ফাইন্যান্স, যারা আর্বিট্রেজার্স থেকে দেখে কিভাবে যে আর্বিট্রেজার্স অ্যাক্ট এগেইনস্ট দ্য মার্কেট, মানে মার্কেট যে স্টকস গুলোকে সে কি করছে, মার্কেট যে স্টকস গুলোকে নিয়ে বুলিশ, আরবিট্রেজার সেই স্টকস নিয়ে কি থাকবে, বিয়ারিশ থাকবে, রাইট? আর যে স্টকস গুলো নিয়ে মার্কেট বিয়ারিশ, সেই স্টকস গুলো নিয়ে আরবিট্রেজার কি থাকবে, বুলিশ থাকবে, রাইট? বাট দ্য এভিডেন্স হচ্ছে এটার অপোজিটে। বাট এখন হ্যাজ ফান্ড এই কাজটা কেন করলো? হ্যাজ ফান্ড এই কাজটা করেছে, বিএন অ্যাকচুয়ালি শোড দ্যাট, বিএন মানে এরা, মানে যারা অথর্স আর কি, স্টিফেন নাগাল অ্যান্ড এটা একটা ছিল ইয়া ব্রুনের মেয়ার, ঠিক আছে? সো দে অ্যাকচুয়ালি শোড দ্যাট the hedge fund can actually time the market. So what they did, যে আহ, যখন তারা দেখলো যে ইট ইজ টু হাই টু কলাপস, তখন তারা এই স্টকস গুলো থেকে কি করলো, এক্সিট করলো। ঠিক আছে, এই স্টকস গুলো থেকে কি করলো, এক্সিট করলো। এখন এটা আপনি স্ট্র্যাটেজি নিলেন, ভালো কথা। আপনি কি করলেন, আমি যখন একদম পিকের দিকে কাছাকাছি চলে গেলাম, তখন আমি কি করলাম, এখান থেকে এক্সিট করলাম। এখন এই যে বড় একটা বাবলে ফর্ম আপনি করলেন, আপনি এখানে পার্টিসিপেট করে আপনি কি বাবল ফর্মেশনে কন্ট্রিবিউট করলেন কিনা? তারপরে এই বাবলটা যখন মানে এই বাবলটা হয়তো বা মানে মার্কেট হয়তো এভাবে মুভ করতো, বাট আপনি কি করলেন, এটাকে এভাবে নিয়ে গেলেন, তারপরে এভাবে ড্রপ করে দিলেন। তাহলে কোন জায়গায় স্টেবিলিটি, মানে টু মাচ ফ্লাকচুয়েটিং, এই জায়গাটাতে নাকি এই জায়গাটাতে, যেটা শার্প আপ হলো ডাউন হলো এটাতে, নাকি যেটা স্লোলি আপ হলো তারপর ডাউন হলো ওটাতে আপনার স্টেবিলিটি বেশি? স্টেবিলিটি বেশি স্যার, যেটা হচ্ছে স্লোলি আপ ডাউন হচ্ছে। হ্যাঁ, তার মানে হেজ হেজ ফান্ড কি করছে অ্যাকচুয়ালি, হেজ ফান্ড কি করেছে, ডিস্টেবিলাইজিং। মার্কেটে ডিস্টেবিলাইজিং এ আমার কন্ট্রিবিউট করেছে, ঠিক আছে? এরপর একটা নয়েজ ট্রেডিং এর মডেল আছে, আমরা ওটা স্কিপ করছি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা পরের টপিকে যাচ্ছি। এটা